মানে বাবা মার সাথে দেখা করে আর কোনো দেরি করে নাই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে ভাই আমি তো কিছু বলবো না, বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশই গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করে না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে তিনি দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয় আমি কি, মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়ে, আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন, আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল। আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেস ছিল আর কি, আসর করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে, মানে ওনার এলাকায় কিন্তু ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা আমার লাইফে ঘটে। আমার কাছে মনে হয় যে প্রথম ঘটনা যেহেতু, সেকেন্ড ঘটনাটা বেশি ইন্টারেস্টিং এবং থার্ডটাও আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, কিছু আমাদের কাছে অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন, অনেকে অনেক কিছু লিখছেন, আমি একটু পড়তে চাই আপনাদের সেগুলো, এবং আশা করছি যে এগুলো আপনাদের এখনও পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো ভালো লাগছে। এবং আমি যদি রেডিও ফুর্তির পেজ একটু চলে যাই, একটু আগে যখন আমি ভূত এফএম পেজ থেকে পড়েছিলাম যেমন, তেমনি যদি রেডিও ফুর্তির পেজ থেকে পড়ি, সোহেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনেকেই। রকিবুল ইমতিয়াজ আমাদের সাথে আছেন, মাহফুজ আমাদের সাথে আছেন আফসানা চৌধুরী, এছাড়াও আছেন রায়হান হুসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিফ হুসাইন আয়ান, এছাড়াও শরাফ সাগর আমাদের সাথে আছেন, এসপি শিপন হুসাইন আমাদের সাথে আছেন, এমডি সোহাগ হাওলাদার আমাদের সাথে আছেন নিলয়, এম মাহি আমাদের সাথে আছেন আলিসা শেখ, এছাড়াও এমডি জামাল উদ্দিন জীবন আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ আছেন আমাদের সঙ্গে আছেন এমডি মারুফ বরিশাল থেকে, মোহাম্মদ রাকিব হাসান আমাদের সাথে আছেন নূপুর আক্তার সহ আরও অনেকে। সময় কম, অতিথি অনেক বেশি, সুতরাং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আবারও আমাদের বাবুন ভাই নিয়ে চলে আসছেন, এবং আমি তার সাথে সরাসরি চলে যাচ্ছি, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। জি, হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আবার আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন ঘটনাটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, তো ওর আম্মুর সাথে। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ যে আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা আসলে নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না, ঠিক? তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে, যে ও জানতো যে আমি ভূতের প্রেমে আসি, এবং এই ধর আগে অনেক ঘটনা শেয়ার করেছি আমি ভূতের প্রেমে। তো আমাকে একদিন কথা প্রসঙ্গেই বললো যে আমাদের বাসায় আসিস, তোর সাথে একটা ঘটনা শেয়ার করবো এবং তোর ভালো লাগবে মনে হয়, তুই কারোর সাথে শেয়ার করবি না। বললাম যে আমি যদি ভূতের প্রেম বলি, না আমি তোকে রিকোয়েস্ট করবো তুই বলিস না, আর যদি এখন তুই বলিস তাহলে আম্মুর পারমিশনটা নিয়ে নিস, যেহেতু ঘটনাটা আম্মুর সাথে এবং আমার ফ্যামিলির সাথে জড়িত। আমি বললাম ঠিক আছে। একদিন তো ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও বললো, খালাম্মাকে সালাম দেওয়ার পরে খালাম্মা ড্রয়িং রুমে বসছে, আমরা তিনজনই বসলাম। তো আমার ওই ফ্যামিলি, ওদের ফ্যামিলিটা হচ্ছে ও এবং ওর এক ছোটো বোন, ওর আব্বু আর ওর আম্মু, এই হলো 4 জনের ওদের ফ্যামিলি। তো ওরা, আমরা ড্রয়িং রুমে বসে কথা প্রসঙ্গে বললাম যে খালাম্মা আপনার সাথে একটা ঘটনা ঘটছে, এটা একটু যদি বলেন। বলে তখন ওকে, ছেলেকে উদ্দেশ্য করে বলে তুই বল, আমি মাঝে মাঝে তোর সাথে যোগ দিব আর কি। তখন ওই ঘটনা বললো যে ঘটনাটা বেশ কিছুদিন আগের, অনেক বছর আগের, প্রায় 20-25 বছর আগের ঘটনা। তো ওই ওর আব্বু হলো আপনার একটা সরকারি কর্মকর্তা, কিন্তু উনি যে পেপারস মিলে আর কি ওনার ইয়াটা পড়ছিল, দায়িত্ব পড়ছে বিভিন্ন। তো চিটাগংয়ে পেপারস মিল যে আছে ওইখানে উনি ওইখানে ইয়াতে ছিলেন আর কি, জেনারেল ম্যানেজার হিসাবে ওইখানে গেছিলেন। তো ওইখানে ওনার পোস্টিংটা ছিল। তো উনি যখন ওইখানে যান তখন ওর বয়স, আমার বন্ধুর বয়স প্রায় 7-8 বছর বয়স বা এরকম আর কি। তো ক্লাস 3-4-এ পড়ে। ওর আম্মু তখন প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির এরকম একটা সময় লাস্ট স্টেজটা ছিল আর কি, যে কোনো সময় ডেলিভারিটা হয়ে যেতে পারে আর কি। তো ওরা যখন ওই বাসায় গেল, তো হঠাৎ ওদের বাসায় একটা কাজের মেয়ে আর কি, মহিলা ছিলেন, বয়স প্রায় 60-65 বছর বয়স এরকম। তো মহিলা হালকা পাতলা লম্বা গড়নের একজন মহিলা, এবং খুব বিশ্বস্ত, কারণ ওদের ওয়াইড্রপের উপরে ওর বাবার মানি ব্যাগ থাকতো, রান্না বাড়ার যে মহিলা আসলে কাজের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে চুরি করে বা এটা করে, ওইটা ধরে, ওইটা নিয়ে যায়। তো ওই মহিলার কাছে ওরা ওই প্রজেক্টে যাওয়ার পরে তো পুরো সংসারটাই খালাম্মা দিয়ে আর কি একদম নির্ভাবনায় থাকতেন, যে কোথাও গেলেও বুয়া তার মতো কাজ করে ঘর লকটক করে চলে যেতেন। তো
এতটাই বিশ্বস্ত ছিলেন। জি। তো একদিন ওই হঠাৎ করে এই মহিলা কাজে আসা বন্ধ করে দিল রাসেল ভাই। তো আচ্ছা। ওনার অবস্থাটা ছিল এরকম যে সারা শরীরটা নিয়ে উনি বেশি মুভ করতে পারেন না, বেশি কাজ করতে পারেন, নোয়া হয়ে ঘর মুছতে পারেন না বা কিছু ভারী কাজ করতে পারেন না, কোনো কাজই করতে পারেন না। খালাম্মার শরীরটা খালাম্মা বললো আমাকে যে বাবা আমার শরীরটা তখন এত ভারী হয়ে গেছিল, আমার এই ছেলেটা যে বড় ছেলেটা ওর সময় কিন্তু এরকম আমি হইনি, কিন্তু ওই যে আমার মেয়েটা যখন আমার গর্ভে আসলো এবং লাস্টের দিকে আমি কোনো মুভি করতে পারতাম না। তো একদিন ওই মহিলা বুয়া আপনার প্রায় 6-7 দিন আসতেছে না। তো আমি এর কাছে জিজ্ঞেস করছি, দারোয়ানের কাছে জিজ্ঞেস করছি, তারপর একে দিয়ে কোনোভাবে না একটা কাউকে ম্যানেজ করা যায়। আর বুয়া তো এরকম করেন না সাধারণত, যে না বলে না কয়ে উনি হঠাৎ করে চলে গেছেন। আর বুয়া যেহেতু জানেন আমার শরীরের এই অবস্থা এবং উনি আমাকে বেশ টেক কেয়ার করতেন, যদিও উনি এসে ছোটা বুয়া হিসাবে কাজ করতেন, কিন্তু উনি সব কিছু গুছাই টুছাই দিয়ে যেতেন এবং আমার সবসময় একটা খেয়াল রাখতেন শরীরে। তো হঠাৎ করে বুয়া না আসায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি প্রায় গ্রিল ধরে বাইরে দাঁড়ায় থাকতাম, নিচে দিয়ে কেউ গেলে আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে আমাকে একটু আসো কাজ করে দিয়ে যাও। তো এরকম আর কয়দিন। তো একদিন আমি অনেক করে ড্রয়িং রুমে যেয়ে দাঁড়াইছি, ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় আছি। তো ড্রয়িং রুমে দাঁড়ায় আমার এমন পেটের মধ্যে ব্যথা হলো যে এমন পেন উঠলো, তো আমার মনে হলো যে পুরো দুনিয়াটা ঘুরে গেছে। আমার ছেলেটা স্কুলে গেছে, আমি বাসার মধ্যে একা, আমার হাজব্যান্ড তখন কাজে গেছেন। তো আমি হঠাৎ করে ড্রয়িং রুমের মধ্যে দাঁড়ানো থেকে কার্পেটের মধ্যে পড়ে গেলাম, মানে বসে পড়লাম আর কি। বসে পড়ে যে শুয়ে পড়ছি আমার আর কোনো সেন্স নাই। তো কিছু অনেকক্ষণ পরে আমি শুনতেছি যে দরজার মধ্যে নক করতেছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো আমি অনেক বলার চেষ্টা করলাম কে কে কে, কিন্তু তারপরে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তারপরে আমি উঠে অনেক কষ্টে আপনার ওই পাশেই ছিল সোফাটাকে ধরে উঠে তারপর যে দরজাটা খুললাম, কে তাকায় দেখি যে বুয়া দাঁড়ায় আছেন, যে খালা। আমি তাকে দেখে মনে হলো আমার শান্তি লাগলো, যে আমার শারীরিক কষ্টটা আমি ভুলে গেলাম, যে আসলে বুয়া আসছেন। আমার পুরো বাড়ির এই 6-7 দিন যে কাপড় চোপড় সব জমে আছে, জিনিসপত্র মানে একজন যা হয় আর কি। তো বুয়াকে বললাম যে খালা আপনি আসেন। তো খালা ভিতরে আসলো, ভিতরে এসে খালা কী করলেন, ওই দরজা থেকে আমাকে ধরলেন, ধইরা বললেন যে খালা আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, একটু বিপদে পড়ে গেছিলাম এর জন্য। তো একটা জিনিস এখানে বলার রাসেল ভাই, উনি এই খালাম্মাকে ধরে মানে যে সোফাতে ড্রয়িং রুমের যে ডিবেন ছিল, ডিবেনের উপরে নিয়ে বসাই গেলো। খালাম্মা বললেন যে আমাকে এমন হালকাভাবে নিয়ে গেলেন যে আমি ওইটুক যাওয়ার পরটার কোনো কষ্ট বোধ করলাম না, মানে মনে হলো যে বাতাসের উপর দিয়ে উঠায় উনি নিয়ে গেলেন। খালাম্মা এগুলো বললেন। তো বসার পরে আমি ডিবানে চোখ বন্ধ করে বসলাম। বসার পরে খালা বলতেছে খালা আপনি চিন্তা করেন না, আমি কাজ করে দিচ্ছি সব কিছু, আপনি এখানে রেস্ট নেন। তো আমি চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি ডিবানের মধ্যে হেলান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে, একবার মনে হচ্ছে যে আপনার ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ, খচখচ শব্দ পাচ্ছি আমি। তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি। তো আমি তন্দ্রার মতো করে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে এই বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি বুয়া ডাকতেছে, বলতেছে খালা এই পানিটা খান। এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে এক গ্লাসটা নিয়ে এসে বলো আপনি এটা খান। তো আমি পানিটা উঠা বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নাই। কয় যে না চাই। উনি বলছেন আপনাকে গল্পটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি বললেন এইভাবে বললাম না, সুবিধা হয় না হলে। হ্যাঁ তখন খালা বলতেছে যে আর কি যে আমি তো পানিটা চাই নাই। জি। তো বলে যে না খালা আপনি খান। জি। তো খালাম্মা বললো যে ঠিক আছে। তখন আমি উঠে বসে পানিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দেওয়ার পরে পানিটা আমার কাছে এমন ভালো লাগলো যে মনে হলো যে আমি এমন কিছু খাচ্ছি, জি। আমি এমন কিছু খাচ্ছি যেটা আসলে আমি আগে কখনো খাইনি। মনে হলো যে আমার কাছে এক গ্লাস পানি আমি এক জগ পানির মতো খেলাম। জি। এক জগ পানির মতো খেলাম। তো আমি বললাম যে খালা আপনি আমাকে এটা কি দিয়েছেন? এটা কয় যে না নর্মাল পানি তো দিছি খালা, আপনি এটা খান। তো পানি খাওয়া হলো, আমি গ্লাসটা দিলাম, তো উনি চলে গেলেন পানিটা নিয়ে, ভিতরে গ্লাসটা নিয়ে চলে গেলেন। তো তারপরে আমি আবার হেলান দিয়ে শুইছি। তো এরকম সময় শুনতেছি যে বুয়া থালা বাসন আবার ধুইতেছে। আমি একবার চিন্তা করলাম যে থালা বাসন তো কিছুক্ষণ আগে ধুইছে বুয়া, তাহলে আবার কি থালা বাসন ধুইতেছে? তো ঠিক সেই সময় আবার শুনতেছি যে আমি আপনার ওই কাপড় কাচার শব্দ হচ্ছে। তো একই টাইম আমি তো তখন পানিটা খেয়েছি কিছুক্ষণ আগে। আর রাসেল ভাই এখানে একটু বলি যে খালাম্মা বললো যে এই পানিটা খাওয়ার পরে তার শরীরের মধ্যে এমন একটা আরাম বোধ হইলো যে এর আগে যে কষ্টটা ছিল, এই পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা ছিল, এই ছিল, হ্যাঁ চলে গেল। তো উনি করলেন কি ওই শব্দ শুনে ওইখান থেকে উঠে আপনার রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন, আপনার থালা বাসন ধুইতেছেন। তো উনি ঘুরে আবার ওনাদের যে পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন, ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যেয়ে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছে। তো রাসেল ভাই চিন্তা করেন একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনার থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম একই সাথে দুই জায়গায়। এবং খালামা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক সেদিনের মতো ঘটনা এখানেই, বুয়া তারপর কাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজবেন্ড আসলেন, আইসা বললেন যে আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজবেন্ড আসছে, আইসা বললো যে ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো? তো আমি বললাম যে আজকে আমি না, মানে উনি বলতেছেন জি, জি, জি। উনি বলতেছেন যে আমি তো ঘুমাই গেছিলাম, বুয়া আইসা কাজ করো। হ্যাঁ তোমার ঘর দেখে আমি বুঝছি যে বুয়া আসছিল, যাক বুয়ার কি হয়েছে, মেয়ের কি একটা সমস্যা হয়েছিল। তো রাতে শোয়ার সময় আমি হাজবেন্ডকে বললাম জানো একটা ঘটনা ঘটলো আজকে। আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরে কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে আবার কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজবেন্ড বললো যে দেখো তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ো না, যে আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আম্মারা আসতেছে, তারা তাড়াতাড়ি করো। তো পরের দিন রাসেল ভাই বললো যে উনি ঘুমাইছিলেন, খালাম্মা তো ড্রয়িং রুমেই ঘুমাইছিলেন, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া আইসা ওনাকে ডাকতেছেন,
দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ এবং বুয়ার ঢোকার কোনো ইয়ে নেই, ওনার হাজবেন্ডের কাছে চাবি আছে কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারেন। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ, বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কাজ করবো। তো বুয়ার আমি কিন্তু তখন বুয়ার দিয়ে তাকে বললাম যে ও বুয়া আসছেন, আচ্ছা কীভাবে আসলো না আসলো এগুলো আমি তখন আর খেয়াল করিনি। তো বুয়া আমাকে বললো যে খালা আমি কাজগুলি করি, আপনি এখানে এই নেন, আপনাকে একটা প্যাকেট দিল খালা আমার কাছে, একটা প্যাকেট বললো এটা কী, কয় খালা এটা আপনার জন্য আনছি, আপনি একটু খান। এটা কি, আপনি আপনার জন্য আনছি, নেন না একটু দেখেন কি। তো আমি ওই প্যাকেটটা খুলে, খালামা বলতেছে যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওইটার মধ্যে তেঁতুল, আর কি যে পাহাড়ের ভাজে ভাজে যে তেঁতুল গাছটা হয় খুব ছোটো আকারে, কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে। তো খালামা বললো যে আস্তা তেঁতুলের খোসা সহ তেঁতুল, এক চোপ্পা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে বললাম খালা আপনি কীভাবে জানলেন যে আমার তেঁতুল খেতে ইচ্ছা করছে? আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে একটু টাকা দিব, আপনি খেতে বাজার থেকে তেঁতুল কিনে এনে দিবেন আমাকে। খালা এই সময় মাদের কী খেতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হয়েছি। তো আমি করলাম কি একটা খালামা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ না ওই তেঁতুলের। তো উনি বললো যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি এখানে শুয়ে আসি হঠাৎ করে আবার গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপরে যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে বললাম কি এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়লো যে কালকে যে দেখলাম একসাথে দুই জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যায় দাঁড়াইলেন, যারাই দেখে যে বুয়া ঠিকই রান্নাঘরে ওই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানির কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে। আর ওনার দিকে তাকায় একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কতক্ষণ হাসি দিল। আমি আবার ঘুরে যখন বাবুর বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় দিতেছে, যা দেখি না ওটা কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু। আমি বললাম ও আচ্ছা আমি তো ভুল দেখছি। আমি যখন আবার ওইখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি ঠিক তখন আপনার রান্না বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধোয়ার শব্দ আসতেছে। তো আমি করলাম কি ঘুরে আবার তাদের খালামা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি তো তখন দেখি যে বুয়া ওইখানে কাপড় দিতেছেন, বসে আমার দিকে পিছন ফিরে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই একটার সাথে একজন মহিলাকে দুই জায়গাতে দেখাটা কিন্তু একটু নর্মাল না, হ্যাঁ। আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে তো বুয়া তখন খালামা বলতেছে যে এটা দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে এসে দেখি যে বুয়া ওইখানে দাঁড়ায় আমার দিকে তাকায় একটা হাসি দিচ্ছে। এটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো আমি ওইখানে পড়ে গেছি। তো এরপরে আর কি সেই দিনই খালামা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওনার হাজব্যান্ড এসে দেখছেন উনি ফ্লোরে পড়ে রয়েছেন। তো আপনার ওনাকে হসপিটালে ভর্তি করা হলো, ওনার যে এই মেয়েটা হলো আর কি আমার বন্ধুর যে ছোটো বোনটা হলো। তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আশেপাশে স্কুলের যে অন্য বাসায় কাজ করতেন বুয়া, তো তাদের সাথে কথা হওয়ার পরে তারা বললো যে বুয়া তো প্রায় 1 মাস আগে ধরে আমাদের বাসায় আসেন না আর কি, অন্য যে বাসায়গুলো কাজ করতেন কমিউনিটিতে যে বাসাগুলোতে কাজ করতেন। তো তারা বললো যে 1 মাসে তো আসছে না। তো খালাম্মা বললো যে 15 দিন আগেও তো বুয়া আমার বাসায় কাজ করে গেল, আমি হসপিটালে ভর্তি হওয়ার আগে। তো তারপরে ওনাকে হাজব্যান্ডকে দিয়ে উনি এটা করাইলেন, অনেক খোঁজ খবর করে বুয়ার খবরটা নিলেন। যে খবর নিয়ে দেখলেন যে ওই বুয়ার যে একটা মেয়ে ছিল অটিস্টিক, তো ওই মেয়েটা এবং ওই বুয়া একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে রাসেল ভাই। তো এই 1 মাস আগে তারা মারা গেছেন, 1 মাস ধরে কাজ করেছেন, তার বাসায় কিন্তু একটা সাপোর্টটা দিয়েছেন। তাহলে এই সাপোর্টটা কে দিল? এবং খালামা আরেকটা জিনিস বললো যে আমার যে মেয়েটা হওয়ার পরে এইটাই আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ও তো আমার ছোট বোনের মতো বিয়ে হয়ে গেছে, ওর সাথে যখন স্কুলে কোনো ঘটনা ঘটতো, হ্যাঁ স্কুলে যখন ঘটনা ঘটতো তখন রাসেল ভাই এটা কি আসলে সেই ঘটনা? দেখেন যে ওই ঘটনা কিন্তু খালাম্মা আমাকে বলছে যে আমি কোনো হুজুরের সাথেও শেয়ার করি না, এটা শেয়ার করলে অন্যরকম ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ এটা কিন্তু আমাকে আসলে খালাম্মা বলছে যে আমি কিন্তু এই পর্যন্ত কারোর সাথে শেয়ার করি না ব্যাপারটা। তো এই বোনটার সাথে কেউ যদি কোনো রকম মিসবিহেভ করে, ইভেন তো ক্লাসের টিচাররা যদি মারে তাহলে তাদের হাত খুলে যায়, খালাম্মা তার মেয়েটাকে কিছু বলতে পারে না। হ্যাঁ তো রাসেল ভাই তো এই ছিল আজকে ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো ডক্টর আলিফের কাছে, আমাদের হাতে সময় খুবই কম, অনেক গেস্ট আজকে, আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। জি বলবো ভাইয়া, জি ঘটনা বলবো। হ্যাঁ আচ্ছা আমার যে থার্ড স্টোরিটা সেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার আর কি শেখ জাহিদ নামে একজন আমাকে ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা এবং তিনি পেশা ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি। গ্রামের ডাক্তার মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব মানে যারা ঢাকায় আসতে পারতেন না তাদের একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি, মানে MBBS ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন। তো রেগুলার সময় রেগুলারলি তিনি রোগী দেখেন মাগরিবের আজান মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত, নামাজ পড়ে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই জন্য ব্যতিক্রম কিছু না, মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন এমন সময় দেখা গেল বাইরে তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসছে। বলে যে পাশের বাসে খুব অসুস্থ, এবং উনিও জানতেন যে উনি অসুস্থ, খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থাটা দেখেন কী অবস্থা, মনে হয় সময় নাই আর। তো উনি বলে দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নয় আর কি, যে লোকটার জন্য গেছেন। তো যেহেতু জীবিত নাই তো এখন দাফন কাফনের জন্য লোকজন সব ডিসিশন নিচ্ছে এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার 2 ছেলে ঢাকা শহরে থাকতো, ওই জন্য গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত্রে 1টার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির থেকে লোকজন বলে যেহেতু রাতে বাড়িতে যাবেন আপনি থেকে যেতে পারেন। তখন যে ঘটনাটা তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট তার বাবা না সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে, আমাকে যেতে হবে, আমি চলে যাবো, সমস্যা নেই, আমি টেনশন করেন।
তো তার যে বাড়ি থেকে তিনি তার বাড়িতে যাবেন সেই বাড়িটা যাওয়ার আগে দিয়ে ওই বাড়ি থেকে রাস্তা একটা পাকা রাস্তায় উঠতে হতো এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হতো এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ি দিকে যেতে হতো। তো তিনি কী করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন এবং 7 চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশঝাড়টা পুরোটাই অন্ধকার ছিল আর কি। তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। অনেক বড় বড় গাছ ছিল। তো ওই বাঁশঝাড়কে যাওয়ার পথে হাতের বাম দিকে পড়ে কবর, অনেক কবর বলতে রাসেল ভাই মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবরগুলো, এখানে মানে কবরস্থান সবাই জানে কিন্তু ওইটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা পাকা রাস্তার দিকে ওঠে। উনি রাস্তা দিয়ে মানে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন তার সামনে যে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি, খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, খুব আহামরি কিছু না। উনি হাঁটা দিলেন এবং উনি এসব জিনিস খুব কম বিশ্বাস করতেন যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন, যেহেতু আগে কিছু দেখেন নেই, এখনও কোনো কিছু ভয় নাই তার। তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়। কুকুরটা বেশ বড় সাইজের, রাস্তা পার হয়ে যায় এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান যে এখন কোনো প্রবলেম হয় না, এখন তো পাকা রাস্তায় উঠে গেছি। পাকা রাস্তা থেকে নেমে গেলে তো আমার বাড়ি 4-5 মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে আগাতেই তিনি দেখলেন যে ওই বিড়াল না, একটা কুকুর তার সামনে দিয়ে আসছে এবং তাকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে, জেন না বা কিছু ঘেউ ঘেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম যে উনি যে ভাইটা বাম দিকে নামবে আর ডান দিকে পরে শ্মশান ঘাট। হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে, তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে। কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা, উনি দেখে যে না, পিছনে কেউ নাই। এরকম একবার পিছনে ঘুরেই ফেলে যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে, বা 100 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না, কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ, লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পড়াচ্ছে। তিনি খুবই মানে রিল্যাক্সড হন যে না, আসলে ঠিক আছে, লোকজন কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে, যে এমন সময় দেখলো যে যেই লোকগুলো লাশ পোড়াচ্ছে এবং যে লাশটা ইভেন পুড়ছে তাকে প্রপারলি দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পুরায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয়, কিন্তু ওই লাশটা মানে পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পোড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। তো একটা পর্যায়ে ওভারলুক করে সামনে শ্মশান ঘাটটা ক্রস করে গেলাম। ওয়েট আ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম, এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না। এলাকার লোকজনরা সবাই যাকে লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এইখানে লাশ পোড়াচ্ছে কেন, লাশ পোড়াচ্ছে কে তাইলে? উনি কী করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়জন লোক এই লাশ পড়েছে সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি কী করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এই পর্যায়ে তার কোনো প্রবলেম হলো না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যেয়ে তিনি অজ্ঞান হয়ে যান। যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। কয়েকদিন বা বাড়ির লোকজনদেরকে নিয়ে যান ওই শ্মশান ঘাটে, যে আদৌ কোনো কিছু পড়েছিল নাকি ওই দিনে। কারণ যদি আপনাকে আজকে কেউ পড়ায়, পরের দিন আপনি দেখতে পাবেন যে অনেক কিছু পড়া জিনিস পড়ে থাকে। তো লোকজন নিয়ে যায়, গিয়ে দেখে যে আদৌ ওখানে কিছু পড়া ছিল না এবং পুরানো অবস্থায় কিছু পাওয়া যায় না। এটাই ছিল আসলে ছোট ঘটনা, যদি আমি ছোট করে বলেছি। এবং এই শ্মশান তো অলরেডি পরিত্যক্ত ছিল, তাই পরিত্যক্ত ছিল, অলরেডি পরিত্যক্ত ছিল। কি মনে হয় আলিফ, এটা আসলে কারণটা কি হতে পারে? এবং আমি শেষ করিনি রাসেল ভাই। আচ্ছা শুনি। হ্যাঁ। তো কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে, তার বাইরে যাওয়ার পথে, হ্যাঁ, তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক মানে দাঁড়ানো অবস্থায়, আগুন মানে দূর থেকে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাঠ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই মানুষটাই, কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা। কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পুড়ছে, তিনি কাঠ ওই জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরে তিনি অজ্ঞান হয়ে যাবে, বাসায় যে বলে যে আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলি থেকে এরকম পজেস হয়েছিল বা তিনি আগে এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান যে সেখানে আগে পোড়ানো হতো, এখানে দেখে বাড়িতে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ এখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, আপনাকে এবং আপনাকে স্টুডিওতে আসার জন্য, এবং বাবুন আপনাকে অনেকদিন পর বাবুন সাহেব আসলেন, আমাদের বাবুন ভাই, এবং আশা করছি এখন থেকে রেগুলার হবেন দুজনে। আলিফ তো রেগুলার আছেনই এবং আমি সামনে হ্যালোউইনেও আলিফকে এক্সপেক্ট করব। তো যাই হোক, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, তারপর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু ফুড FM and do Food Day. Food FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুড FM, চলছে ভূত FM এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা। প্রথমেই আমি যাব হচ্ছে আমাদের নতুন আরেকজন অতিথি এসেছেন, তিনি প্রথমবারের মতো আজকে আমাদের এখানে এসেছেন। তার ঘটনা যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবো। আমি
এসেছি মিরপুর থেকে, আমি মোহাম্মদ এহসানুল হক। জি, চলে যাই আপনার ঘটনায়। ভাই আপনার জি, একটু কাছে এসে বলতে হবে। জি, আমার ঘটনাটি অ্যাকচুয়ালি 1960 সালের দিকে আমার নানার সাথে ঘটে যাওয়া। জি। এই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে। তো আমার নানার যে বড় ভাই ছিলেন, আমার সম্পর্কে বর্ণনা হন, তার বিয়ের ঘটনা। তো যথারীতি আগে রাসেল ভাই আপনারা জানেন যে আগে তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যার কারণে বরযাত্রীরা মানে আমার নানার বর্ণনা শ্বশুরবাড়িতে একটু দূরে হওয়ার কারণে বরযাত্রীরা ট্রেনে গেছিলো। তো আস্তে আস্তে বিয়ে সম্পূর্ণ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে অনেক রাত। তো নতুন বউ নিয়ে তখন তারা তার শ্বশুরবাড়ির লোকের আসতে দেয়নি। তাই আমার নানা স্বনামধন্য স্কুল টিচার ওই এলাকার, তো সে মানুষের বাসায় থাকতে পছন্দ করতো না। তো সে কী করলো, সে একা মানে একটু রাগের মতো হয়ে একা একা চলে আসলো। তো শেষ ট্রেন ছিল রাত 12টায়, সেই ট্রেনে করে আমার নানা মানে আমাদের গাইবান্ধার উদ্দেশ্যে আসলো। তো আসার সময় রাসেল ভাই কোনো প্রবলেম হয়নি, সে ভালোভাবেই স্টেশন নামে। সো স্টেশন থেকে আমাদের নানা বাড়িতে প্রায় 3-4 কিলো রাস্তা হেঁটে যেতে হয়, সে তার মধ্যে রেল লাইন দিয়ে হাঁটতে হয় 2-3 কিলোর মতো, এরপরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো রাসেল ভাই ঘটনাটা হয় যখন স্টেশনে নামে, ট্রেনটা তাকে ক্রস করে, সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূরে যাওয়ার পর রাসেল ভাই আমাদের ওখানে একটা রেল লাইনের পাশে একটা জায়গা আছে, যেটা আর কি মানে হাতের বাম পাশে পড়ে হচ্ছে শ্মশানঘাট এবং ডান পাশে পড়ে হচ্ছে বিল। তো আমার নানা করলো কি, সেই শ্মশানঘাটটা যখন ক্রস করবে তখন অনেক দূর থেকে খেয়াল করলো যে সেই শ্মশানঘাটের মধ্যে মানে কোনো একটা জিনিস ছায়ার মতো দেখা যাচ্ছে দূর থেকে, আচ্ছা আলোয়। সেই শ্মশানঘাটে এক পা দিয়ে রেখেছে এবং বিলের মাঝখানে আর এক পা, মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে। তো রাসেল ভাই নানা তো দূর থেকে দেখে, সে অনেক সাহসী লোক ছিল। যাই হোক, সে তেমন ভয় না পেলেও তার কাছে তার স্মোকিং করার অভ্যাস ছিল, যার কারণে সে মানে অনেক দূর থেকে মানে সিগারেট ধরায়। তো তার কাছে 2-3টা সিগারেট ছিল রাসেল ভাই, সেটা মানে জিনিসটার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমার নানা চিন্তা করে যে এবার তো আমাকে ধরবে, আমার আজকে মৃত্যু হবে, না হলে কিছু একটা করবে। তো আমার নানা খুব ভয় পায় এবং রেল লাইনে বসে। এখন আমাদের গ্রামের কথা, একটা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শয়তানের উপরে শয়তানি করলেও নাকি শয়তান সেটা ধরে না। তো নানা সেটা করলো, তার পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টটা খুলে মাথায় বাঁধলো। মাথায় বাঁধার পরে ভুটটা মানে যেটাই ছিল আর কি, যে জিনিসটা সেটা আর কি মানে চলে গেল এখান থেকে। সো রাসেল ভাই সেখান থেকে নানা মানে প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং সে মানে প্রায় অজ্ঞানের মতো অবস্থা, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা ছিল তাকে বাড়িতে যেতে হবে, যার কারণে সেখান থেকে সে দৌড় শুরু করে এবং দৌড় দিয়ে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তো সেই দিন রাতে আমার নানার বাবা যিনি ছিলেন, সে মানে মোটামুটি ওঝা টাইপের একজন কবিরাজ ছিলেন, যে আর কি মানে ঝাড়ফুঁক করাইতে পারত। তো যার কারণে মানে সে বাড়িতে এসে তার বাবা তাকে ঝাড়ফুঁক দিয়ে আর কি সেদিনের মতো সুস্থ করে তোলে। কিন্তু আসলে সেদিন রাতে যাওয়ার পরে পরবর্তী দিন যে রাতটা হয়, সেটা হচ্ছে আমার নানা বিছানায় শুয়েছিল আর আমার নানার মা এবং বাবা তারা নিচে শুয়েছিল। তো গ্রামে যেটা হয় রাসেল ভাই, যে মানে ইয়াং বয়সের ছেলেপেলেরা তারা লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমায় গরমের দিনে। তো হারিকেন জ্বলছিল, এমন সময় রাসেল ভাই আমার নানা খেয়াল করলো দরজা দিয়ে, মানে দরজা খোলা ছাড়াই দরজার ভিতর দিয়ে মানে কিছু একটা প্রবেশ করলো। মানে সেটা দেখতে একটা গরিলার মতো, সারা গা লোমশও ছিল সারা শরীরে। তো আমার নানা দেখে মানে তন্দ্রার মতো ছিল, তো মানে সে এটা হ্যালুসিনেশন বা যাই বলে মানে কাটানোর চেষ্টা করলো। কিন্তু সেই জিনিসটা একটু পরেই তার ঘাড়ের নিচ দিয়ে এক হাত এবং পায়ের নিচ দিয়ে এক হাত দিয়ে তাকে বিছানা থেকে তুলে ফেললো। তো তুলে ফেলার পরে নানা তখন মানে চিৎকার করার চেষ্টা করছে, নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু কিছু পারছে না, কোনো একটা কিছু তাকে আটকে রেখেছে, যার কারণে সে মানে ওই কাজ মানে চিল্লাচিল্লি করতে পারছে না। পরে সেই জিনিস যখন তাকে অনেকটা দূরে মানে দরজার কাছে নিয়ে গেছে, তখন আর কি আমার নানা একটা জোরে চিৎকার দেয় এবং তার মা বাবার গায়ের উপর পড়ে যায় আর কি সেই দিন। তো সেই জিনিসটা তাকে ফেলে রেখে চলে যায় এবং এই জিনিসটা লোমশ, মানে এই জিনিসটা আমার নানার মা বাবা সবাই দেখেছে যে ওটা হচ্ছে মানে যে লোমগুলো ছিল সেগুলো পরের দিন সকালে আমার নানার গায়ে পাওয়া যায়, একটা কালো বিড়ালের মতো লোম। তো এখান থেকে আর কি ঘটনাটা মানে সবাই বিশ্বাস করে এবং এই ছিল আমার ঘটনা। কি ছিল এটা কি পরে জানা যায়নি না এটা? না, ওইটা পরে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা কাইন্ডলি আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসনা। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসছি মিরপুর 1 থেকে। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার মায়ের মুখ থেকে শোনা। এটা ঘটেছিল মাদারীপুর জেলার কোনো একটি গ্রামে আর কি। তো সরাসরি আমি ঘটনা চলে যাচ্ছি। তো রাসেল ভাই, আপনি জানবেন এখনও জানি যে এলাকার ঘটনাটা আমি শেয়ার করব, এখনও সেই এলাকায় আসলে বিদ্যুতের অবস্থা ততটা ভালো না। তো ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। তো তখনকার অবস্থা তো অনুমানই করা যায়, যেহেতু এখনকার অবস্থা বোঝা যায় তখনকার অবস্থা কী ছিল। তো তারা আমার যে বাড়িতে ঘটনা ঘটে, তো আমার নানা বাড়ি থেকে তার কয়েকটা বাড়ি পরে আর কি যে বাসার ঘটনা এটা। তো তারা বাসা ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বয়স ছিল 60 ঊর্ধ্ব আর কি, 60 থেকে 70 বছর বয়স। তো তাদের ছেলে মেয়েরা তখন ঢাকাতেই থাকতো এবং বাসাতে তারা দুজনেই থাকতো। তো এমনই এক রাতে, আনুমানিক রাত 12টা কি 1টার দিকে, তো স্বাভাবিকভাবে তার হাজব্যান্ড মারা যায় আর কি। তো স্বামী মারা যাওয়ার পরে যেহেতু অনেক রাত এবং তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক ছিল না যে কাউকে ফোন দিয়ে আনবে বা ডেকে আনবে, আর বাড়ির ডিস্টেন্সটাও ছিল অনেক বেশি আর কি, একটা বাড়ি থেকে একটা বাড়ি প্রায় অনেকটা দূর। তো সে তার হাজব্যান্ডের লাশটাকে মানে মাঝের ঘর থেকে নিয়ে সামনের যে বারান্দার মতো যে অংশটা সেখানে রেখে সে একটা চাদর দিয়ে ঢেকে ওই পাশে বসে কান্না করতেছিল আর কি, বিলাপ করে কান্না করা যেটা বলে আর কি এক কথায়। তো বিলাপ করে কান্না করতেছিল সে। আসলে যদিও তার স্বামী, তারপর ভয় বলতে আসলে এখানে কিছু ছিল না, কিন্তু তার মূলত বিলাপ করে কান্নাকাটি করতেছিল। এক মুহূর্তে যেটা হয় আর কি, সে হঠাৎ করে শুনতে পায় কেউ এসে তার দরজায় ঠক ঠক করে আর কি টোকা দিচ্ছে। তো প্রথমে একবার ডাক দিয়ে বলে যে ভাবি, দরজাটা খোলেন, আপনার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম।
তো কী হয়েছে, তো সে আসলে কোনো রকম চিন্তা না করেই, যেহেতু তার ভিতরে একটা ভয় ছিল এবং তার হাজব্যান্ডও মারা গিয়েছে, সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় একটা ডাকের পরে। তো তারা বলে যে তোমার কান্নাকাটিতে তার বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম তাই। তো চলো ঘরে